আসসালামু আলাইকুম সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা যে যেখানে বসে আমার সাথে লাইভে যুক্ত হয়েছ, তোমাদের প্রত্যেকের প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শিক্ষার্থীরা, তোমরা এই করোনার মধ্যে জানি না কেমন আছো, আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে জৈব রসায়ন নিয়ে আলোচনা করে থাকি। তো আজকেও আমি এই জৈব রসায়নের যে গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন রয়েছে, সেই অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে। তো শিক্ষার্থীরা, আজকে যে অনুধাবন প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এক নজরে আমরা দেখে নেই আজকে কোন কোন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখে নেই অনুধাবনমূলক প্রশ্নগুলো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা দেখলাম যে অনুধাবনমূলক প্রশ্নগুলো কি কি। তো এই 15টা অনুধাবনমূলক প্রশ্নের যদি উত্তর দিতে চায়, প্রত্যেকটা প্রশ্নে যদি 2 মিনিট করে সময় দেই, তাহলে 30 মিনিট সময় লাগবে শিক্ষার্থীরা। তো যাই হোক, আমি দ্রুততম সময়ের মধ্যেই প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম প্রশ্নে চলে আসি। শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা কি ছিল তোমরা প্রত্যেকে জানো, যে কার্বনের এত অধিক সংখ্যক যৌগ গঠনের পেছনে কারণটা কি, কিংবা কার্বনের যৌগের প্রাচুর্যতার কারণ কি, এত অধিক সংখ্যক কেন কার্বন যৌগ গঠন করে। তো এটার 4টা কারণ রয়েছে শিক্ষার্থীরা। এখন এই 4টা কারণ সম্পর্কে একটু আলোচনা করব সংক্ষেপে। ক, 1 নম্বর হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্ম, ক্যাটিনেশন ধর্ম। 2 নম্বর সমানুতা, সমানুতা। গ, যোজনী বা যোজ্যতা। এবং 4 নম্বর হচ্ছে স্থায়িত্ব। এই 4টা কারণ মনে রাখবা শিক্ষার্থীরা। তাহলে প্রথম যে কারণটা, সেটা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম। ক্যাটিনেশন ধর্মটা কি? ক্যাটিনেশন ধর্মর সংক্ষেপ কথা যদি বলা হয়, স্বপরমাণু অর্থাৎ নিজেদের সাথে নিজেদের যুক্ত হওয়ার ক্ষমতাকে ক্যাটিনেশন ধর্ম বলে। অর্থাৎ কার্বনের সাথে কার্বন, যেমন কার্বন নিজেদের সাথে যুক্ত হয়, এই ক্ষমতাটা অন্য কোনো মৌলের মধ্যে সাধারণত পাওয়া যায় না। কিছু পরিমাণ সিলিকনের মধ্যে পাওয়া যায়, এছাড়া অন্য কোনো মৌলের মধ্যে তেমন দেখা যায় না। তাহলে এই ক্যাটিনেশন ধর্মের গুণে কার্বন নিজেদের সাথে নিজেরা একক বন্ধন, দ্বিবন্ধন, ত্রিবন্ধন, এভাবে বিভিন্ন প্রকার বন্ধনের মাধ্যমে যুক্ত হতে পারে এবং যুক্ত হয়ে ছোট বড় মাঝারি বিভিন্ন ধরনের শিকল তৈরি করতে পারে। শুধুমাত্র তাই না, 3 সদস্য বিশিষ্ট যারা, তারা আবার প্রথম সদস্যের সাথে তৃতীয় সদস্য মিলে চাকরিক যৌগ গঠন করতে পারে। তাহলে এই ক্যাটিনেশন ধর্মের গুণে কিন্তু এত কিছু হচ্ছে। তাহলে নিজেদের সাথে নিজেদের যুক্ত হওয়ার যে ক্ষমতা, এটাকে বলা হচ্ছে ক্যাটিনেশন ধর্ম, বা সংক্ষেপে যদি বলা হয় স্বপরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে এই ক্যাটিনেশন ধর্মের কারণেই মূলত আসলে জৈব যৌগের সংখ্যাটা এত বেশি প্রকৃতিতে। তারপর হচ্ছে সমানুতা। সমানুতা কি? সমানুতা সম্পর্কে তোমরা জানো যে আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সঙ্গে যদি ভিন্ন হয়, তাহলে এই ঘটমান বিষয়টাকে বলে সমানুতা। এবং একাধিক যৌগের অস্তিত্ব পাওয়াটাকে সমানুতা বলা হয়। একাধিক যৌগটাকে বলা হয় একজন আরেকজনের সমানু। তাহলে এদের আণবিক সংকেত এক থাকবে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। তো এটা একটা বিশেষ ধর্ম জৈব যৌগের মধ্যে, যে আণবিক সংকেত অনেক যৌগের ক্ষেত্রে একই রকম হয়, কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে দেখা যাচ্ছে যৌগ চেঞ্জ হয়ে যায়। যেমন আমরা জানি, ধরো C6H12O6, এখন এই যদি বলা হয় যে এটা কার সংকেত, তোমরা অনেকে হয়তো বলবো এটা গ্লুকোজ, কিন্তু অনেকে হয়তো এটা বলবো ফ্রুক্টোজ। তো যে গ্লুকোজ বলছো কিংবা যে ফ্রুক্টোজ বলছো, প্রত্যেকেই ঠিক বলছো, কেননা গ্লুকোজ তার আণবিক সংকেত যেটা, ফ্রুক্টোজের আণবিক সংকেত একই। কিন্তু আসলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কি তাহলে এক না? এক না, এদের গাঠনিক সংকেত ভিন্ন। তাহলে এই গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণেই তাহলে যৌগ চেঞ্জ হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন এবং 6টা অক্সিজেন, এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে বিভিন্ন ধরনের যৌগ গঠন করতে পারে। তাহলে এটাও কিন্তু আরেকটা মূল কারণ, সমানতা। 3 নম্বর যে কারণটা রয়েছে যোজনী।
কার্বনের অধিক সংখ্যক যৌগ গঠনের পিছনে আর একটা মূল কারণ যেটা, সেটা হচ্ছে কার্বন চতুর্যোজী, অর্থাৎ কার্বনের কিন্তু হাত হচ্ছে 4টা। তাহলে সাধারণত সমযোজী যে সমযোজী যে যৌগগুলো রয়েছে এর মধ্যে যে অধাতু মৌলগুলোর মধ্যে কার্বনই স্বাভাবিকভাবে তার 4 যোজনী সবচেয়ে বেশি পরিমাণ ব্যবহার করে। বলতে পারো ফসফরাস তো 5 ব্যবহার কিন্তু ফসফরাস অধিকাংশ সময় 3 যোজনী ব্যবহার করে, বিশেষ ক্ষেত্রে 5 যোজনী ব্যবহার করে, কিন্তু কার্বন স্বাভাবিক অবস্থাতেই তার 4 যোজনী ব্যবহার করে। শিক্ষার্থীরা, তাহলে যোজনীর দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় কার্বনের যোজনীটাও কিন্তু অনেক অন্যান্য মূল অপেক্ষা একটু বেশি। ফলে কার্বন দেখা যাচ্ছে যে তার জৈব যৌগগুলোতে তার 4 যোজনী ব্যবহার করে। এছাড়া কিছু মৌল আছে যেখানে কার্বন তার 2 যোজনী ব্যবহার করতে পারে। কিছু মৌল আছে যেমন কার্বন মনোঅক্সাইড, ঠিক আছে, তারপর আইসোসায়ানাইড, সেখানে কার্বনের 2 যোজনী ব্যবহার হয়। তো এরকম কিছু যৌগ আছে। এছাড়া বাকি যে যৌগগুলো রয়েছে সেখানে কার্বন তার 4 যোজনী ব্যবহার করে। এই 4 যোজনী হওয়ার কারণে কার্বন অধিকাংশ দেখা যাচ্ছে অধিক সংখ্যক মৌলের সাথে যুক্ত হতে পারে। এমনকি নিজেদের সাথে নিজেরা এই 4 যোজনী হওয়ার কারণে একক বন্ধন, দ্বিবন্ধন কিংবা ত্রিবন্ধনের মাধ্যমে যুক্ত হয়। তাহলে কার্বন একক বন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, আবার দেখা যাচ্ছে দ্বিবন্ধনের মাধ্যমে যুক্ত হচ্ছে, তাতে করে 2টা করে হাত খালি থেকে যাচ্ছে। আবার নিজেদের মধ্যে যখন ত্রিবন্ধনে যুক্ত হয় তারপরও দেখা যায় যে কার্বনের একটা করে হাত খালি থেকে যায়, ওই হাতে অন্য কোনো পরমাণু যুক্ত হতে পারে, যার ফলে দেখা যায় যে সহজেই নতুন নতুন যৌগ গঠন করতে পারে। তাহলে এটা কিন্তু আরেকটা মূল কারণ যে যোজনী। শিক্ষার্থীরা তাহলে বুঝতে পারলে যে যোজনী এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে অধিকাংশ বা অধিক সংখ্যক যৌগ গঠনের পিছনের কারণ। শিক্ষার্থীরা, 4 নম্বর আরেকটা কারণ যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে স্থায়িত্ব। স্থায়িত্ব হচ্ছে যে জৈব যৌগগুলোর কিন্তু স্থায়িত্ব অনেক বেশি, বিশেষ করে অ্যালকেন যেগুলো। অ্যালকেন তো সাধারণ তাপমাত্রায় কারোর সাথে বিক্রিয়াই করে না। কিছু দেখা যাচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয় অ্যালকেন, কিংবা দহন বিক্রিয়া দেয়। এছাড়া অ্যালকেনকে আমরা জানি যে এটাকে আমরা প্যারাফিন বলি অ্যালকেনকে, কারণ এটা আসক্তি নাই। স্থায়িত্ব কেন? কারণ কার্বনের সাথে কার্বনের যে একক বন্ধনটা থাকে, এই বন্ধন শক্তিটা অনেক বেশি। কার্বনের সাথে কার্বনের একক বন্ধনের যে শক্তিটা, এই শক্তিটা অনেক বেশি, ফলে এই বন্ধনকে সহজে ভাঙা যায় না। যেহেতু সহজে ভাঙা যায় না, এই জন্যই দেখা যাচ্ছে যে এই যৌগের স্থায়িত্ব অনেক বেশি। তো স্থায়িত্ব বেশি মানে এদের সংখ্যাটাও অনেক বেশি হয়ে যায়, কারণ যে যৌগ স্থায়ী হয় তার সংখ্যাটা অবশ্যই বেশি হবে, কারণ সেটা যেহেতু ভেঙে অন্য যৌগে রূপান্তর হচ্ছে না, সুতরাং ওই যৌগের সংখ্যাটাও বাড়তে থাকে। তাহলে এটাও কিন্তু আরেকটা মূল কারণ, যে স্থায়িত্ব। তো শিক্ষার্থীরা এইভাবে 4টা কারণের মাধ্যমে তুমি অ্যান্সার দিতে পারো। আর যেহেতু এটা অনুধাবনমূলক প্রশ্ন, সুতরাং যত দ্রুত লেখা যায়, তবে বেশি সংখ্যক যদি পয়েন্টগুলো উল্লেখ করা যায় তাহলে বেশি প্রশ্নটা অনেক সুন্দর হয় এবং সহজে নাম্বারটা পেয়ে যাও। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা রয়েছে, আমরা দ্বিতীয় নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় নাম্বার প্রশ্নে হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর বৈশিষ্ট্য লিখো। এখন সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে শিক্ষার্থীরা। এদের বৈশিষ্ট্যগুলো সম্পর্কেও তোমরা হয়তো জানো, এগুলো বৈশিষ্ট্যগুলো একটু পড়ে ফেলবা। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন এদেরকে একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়। প্রত্যেকটা যে সদস্য রয়েছে এদেরকে একটি সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা যায়, এটা তোমরা জানো। তারপর হচ্ছে এদেরকে একটি সাধারণ পদ্ধতিতে তৈরি করা যায়। তারপরে এদেরকে যদি আমরা পাশাপাশি সাজাই, মিথিলিন মূলকের পার্থক্য থাকে। তারপর হচ্ছে এদের একটি সাধারণ প্রস্তুত প্রণালী রয়েছে। শিক্ষার্থীরা, এদেরকে নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে। বেশ অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে, তো এই বৈশিষ্ট্যগুলো একটু পড়ে ফেলবে শিক্ষার্থীরা, কোনো সমস্যা হলে প্রশ্ন করবে। তাহলে 2 নম্বর সম্পর্কে বিস্তারিত আলোচনা করার তেমন কিছু নাই। 3 নম্বর প্রশ্ন আলোচনা করছি। 3 নম্বর প্রশ্ন যেটা ছিল, অবশ্যই তোমরা প্রশ্নগুলি স্ক্রিনশট দিয়ে রেখেছ, তো প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রোপেনকে মিথেনের সমগোত্রক বলা হয় কেন? 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, যে প্রোপেনকে মিথেনের সমগোত্রক বলা হয় কেন? এখন প্রোপেন এবং মিথেন, শিক্ষার্থীরা, এটা হচ্ছে মিথেন। আর প্রোপেনের যদি আমরা একটু কার্বনিক স্ট্রাকচার আঁকি তাহলে সেটা হবে এটা হচ্ছে প্রোপেন।
প্রশ্নটা হচ্ছে যে এই প্রোপেনটাকে মিথেনের সমগোত্রক কেন বলবো? তো সমগোত্রক তাদেরকে বলা হয় হোমোলগ, ঠিক আছে? তো হোমোলগ বলা হয় সাধারণত দেখা গেছে যে দুইটা যৌগের যদি আণবিক সংকেত সাধারণ সংকেত একই হয়, যেমন এই দুইটার সাধারণ সংকেত একই, সেটা হচ্ছে কি CN H2n+2, সাধারণ সংকেত যদি একই হয় তখন একটা আরেকটাকে কি বলা হয়? সমগোত্রক বা হোমোলগ বলা হয়। তো মিথেনকে আমরা প্রোপেনের সমগোত্রক বা প্রোপেনকে মিথেনের সমগোত্রক বলবো, কারণ দুইজনই কিন্তু এই সংকেত অনুসরণ করে শিক্ষার্থীরা। এবং এরা কিন্তু দেখা যাচ্ছে যে সমগোত্রী শ্রেণীর সদস্য এরা। এবং এটার মাঝখানে আরেকটা সদস্য আছে তোমরা জানো, CH3CH2 CH3CH3 ইথেন তোমরা জানো যে এটা আরেকটা সদস্য। তাহলে একই রকম ভাবে মিথেনের সাথে ইথেনেরও প্রশ্ন আসতে পারে, শুধুমাত্র প্রোপেন যে আসবে তা না, যে কোনো সদস্যরা আসতে পারে। তাহলে সদস্যগুলোর বৈশিষ্ট্যগুলো দিতে হবে, যে এদের দেখা গেছে যে সাধারণ সংকেত একই হয়, এদের সাধারণ প্রস্তুত প্রণালী একই, অর্থাৎ সমগোত্রী শ্রেণীর যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকেই ফলো করে। তারপরে দেখা যাচ্ছে এদের ধর্ম একই, এরা একই ধরনের বিক্রিয়া প্রদর্শন করে। যেমন মিথেন যে ধরনের বিক্রিয়া দেবে, প্রোপেন একই ধরনের বিক্রিয়া দেবে। মিথেন দহন বিক্রিয়া দেবে, প্রোপেনও দহন বিক্রিয়া দেবে শিক্ষার্থীরা। তারপর হচ্ছে মিথেন প্রতিস্থাপন বিক্রিয়া দেবে, মিথেন প্রতিস্থাপন বিক্রিয়া দেবে ক্লোরিনের সাথে যদি বিক্রিয়া ঘটাও, তাহলে দেখা যাচ্ছে যে এখানে CH3Cl প্লাস হচ্ছে HCl প্রতিস্থাপন বিক্রিয়া দেবে। একই রকম ভাবে প্রোপেনও দেবে, প্রোপেন C3H6, এটাকে সংক্ষেপে লিখছি। তাহলে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে এখানেও দেখা যাচ্ছে C3H5Cl প্লাস হচ্ছে HCl তৈরি হয়। তাহলে একই রকম বিক্রিয়া দেয়। আর দহন বিক্রিয়া তো প্রত্যেকটা হাইড্রোকার্বনই দেয়, এটা তোমরা জানো। তাই এরকম বিশেষ কয়েকটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তারপরে লিখতে পারো যে প্রোপেন হচ্ছে মিথেনের সমগোত্রক। সেক্ষেত্রে তাহলে 3 নম্বর প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা শেষ করলাম। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 4 নম্বর প্রশ্নের মধ্যে ছিল C3H8O, এটা একটা C3H8O। আচ্ছা, এখন আণবিক সংকেত দেওয়া আছে। এখন ওই যে একটু আগে বললাম যে সমাণু, এখন আমরা এখান থেকে কয়টা সমাণু তৈরি করতে পারি। এখন সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এই ধরনের যে যৌগগুলো আছে এরা কার্যকরীমূলক সমানতা প্রদর্শন করে কেন, ব্যাখ্যা করো। কার্যকরীমূলক সমানতা প্রদর্শন কারা করে শিক্ষার্থীরা, এটা আগে একটু জানতে হবে। কার্যকরীমূলক সমানতাটা হচ্ছে কি, যে আণবিক সংকেত এক কিন্তু কার্যকরীমূলক যদি ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের সমানতাটাকে বলি কার্যকরীমূলক সমানতা। আণবিক সংকেত এক কিন্তু কার্যকরীমূলক যদি ভিন্ন হয়, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে আমরা দুই ধরনের যৌগ পাবো যাদের আণবিক সংকেত এক হবে কিন্তু কার্যকরীমূলকটাই ভিন্ন হয়ে যাবে। তো সাধারণত কে কার এক্ষেত্রে সমানু, এটা একটু মনে রাখবা। সাধারণত দুই ধরনের যৌগ পাওয়া যায়। যেমন ধরো কার্বনিল যৌগ, এক্ষেত্রে এই কার্বনিল যৌগের অ্যালডিহাইড যদি হয় তাহলে কিটোন হবে, তাহলে অ্যালডিহাইড হলে কিটোন হবে। আর অ্যালকোহল যদি হয় তাহলে ইথার হবে। তাহলে অ্যালকোহলের সাথে ইথার আমরা সাধারণত কার্যকরীমূলক সমানতা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে অ্যালডিহাইড, মনে রাখবা অ্যালডিহাইড থেকে আমরা কি পাবো, কিটোন পাবো। হ্যাঁ, অ্যালডিহাইড থেকে কিটোন। এবং 2 নাম্বার হচ্ছে যদি অ্যালকোহল হয়, তাহলে অ্যালকোহল যদি হয় তাহলে অ্যালকোহলের সাথে আমরা দেখা যাচ্ছে যে ইথার, অর্থাৎ এই যে যৌগগুলো আছে একটা আর একটা আণবিক সংকেত একই হয়। অ্যালডিহাইডের আণবিক সংকেত, কিটোনের আণবিক সংকেত এক হয়, আবার অ্যালকোহলের আণবিক সংকেত এবং ইথারের আণবিক সংকেত এক হয়, কিন্তু দেখা যাচ্ছে যে কার্যকরীমূলক এদের ভিন্ন হয়ে যায় এবং এদেরকে পরস্পরের সমানও আমরা বলতে পারি, কার্যকরীমূলক সমান। তো C3H8O সাধারণত এটা কোন ধরনের যৌগের ক্ষেত্রে পাওয়া যাবে? C3H8O, এটা মনে রাখবা, C3H8Oটা এটা অ্যালকোহল কিংবা ইথারের দেখা যাচ্ছে সাধারণ সংকেত হয়। তোমরা গাঠনিক সংকেত লেখার পরেই বুঝতে পারবা, আবার যদি অনেকে মনে রাখতে পারো তাহলে তো সেটা অনেক ভালো হয়। তো এটা যদি আমরা গাঠনিক সংকেত একটু দেখি, CH3 তিনটা যেহেতু কার্বন, তাহলে CH3 এখানে CH2OH। শিক্ষার্থীরা একটু যদি দেখো তাহলে এখানে কার্বন আছে তিনটা, 1 2 3, হাইড্রোজেন কয়টা, তিনটা, দুইটা, পাঁচটা, 6টা, 7টা, আর এখানে একটা 8টা, আর অক্সিজেন একটা, তাহলে এটা হয়ে গেল।
তাহলে যেহেতু অ্যালকোহল হয়েছে, একটু আগে বললাম অ্যালকোহল হলে ইথার হবে। তাহলে এক্ষেত্রে আমরা আবার ইথার তৈরি করতে পারি, CH3 CH2 মাঝখানে ও দিয়ে আবার এই পাশে CH3 দিয়ে দিতে পারি, তাহলে এ হচ্ছে ইথার। তাহলে আমরা দুইটা সমাণু পাবো, এটা একটা সমাণু, এটা আর একটা সমাণু, দুইটা সমাণু পাচ্ছে, অর্থাৎ একটা ইথার এবং একটা অ্যালকোহল। এখন এদেরকে পরস্পরের আমরা বলবো কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক সমানতা মানে আণবিক সংখ্যা যদি এক হয় আর কার্যকরীমূলক যদি ভিন্ন হয়, কার্যকরীমূলক সম্পূর্ণ ভিন্ন, তাহলে একটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরীমূলক আর একটা হচ্ছে ইথারের কার্যকরীমূলক। তাহলে কার্যকরীমূলক যদি সম্পূর্ণ ভিন্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের সমানতাটাকে বলি কার্যকরীমূলক সমানতা। তাহলে শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারতেছো যে C3H8O, তাহলে এটা অবশ্যই কার্যকরীমূলক সমানতা হবে, কারণ এখানে যে দুইটা সমাণু পায় এই দুইটা সমাণুর ক্ষেত্রে কার্যকরীমূলক ভিন্ন হয়ে যাচ্ছে। তাহলে 4 নম্বর প্রশ্নের উত্তর এভাবে তোমরা দিয়ে দিবা। পরবর্তী যে প্রশ্ন রয়েছে শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নের যদি আমরা একটু দেখি, পরবর্তী প্রশ্নটা রয়েছে দেখো 5 নম্বর প্রশ্ন। 5-এর মধ্যে কি বলা হচ্ছে? C3H6O, এটা বলা হচ্ছে যে টোটোমারিজম ধর্ম প্রদর্শন করে কেন? C3H6 তারপর হচ্ছে O, C3H6O। এখন এটা টোটোমারিজম ধর্ম প্রদর্শন করে কেন, এই কোশ্চেনটা ছিল। এখন টোটোমারিজম এটা তো কেবলমাত্র কিটো ইনল সমানতা, অর্থাৎ কিটো থেকে ইনল হবে, তো অবশ্যই তাহলে বোঝা যাচ্ছে এটা কিটোন হবে। এখন কিটোন যদি হয় তাহলে এখান থেকে ইনল তুমি তৈরি করতে পারবা। এখন 3 কার্বনের কিটোন কি হবে? CH3 CO CH3, তাহলে এটা গাঠনিক সংকেত আমি এভাবে এঁকে ফেললাম। এটা মূলত আসলে প্রোপানন, এটা হচ্ছে প্রোপানন। তো তোমরা জানো যে কিটো ইনল সমানুতাতে কি হয়, যে দুইটা সমাণু তৈরি হয় সে দুইটা সমাণু পরস্পরের সাথে সাম্য অবস্থায় থাকে, মানে একটা থেকে আরেকটা অটোমেটিকভাবে তৈরি হয়ে যায়। তো কিভাবে হয়, যে এখান থেকে একটা হাইড্রোজেন এই অক্সিজেনের কাছে চলে যায় এবং দ্বিবন্ধনটা এই জায়গায় চলে আসে, কিংবা একই রকম ভাবে তুমি এই পাশেও দিতে পারো, এই হাইড্রোজেনেরও আসতে পারো, অর্থাৎ আলফা হাইড্রোজেন যেটা, এই আলফা হাইড্রোজেনের এইভাবে দেখা যাচ্ছে যে ইন্টারচেঞ্জ হয়। তো এখানে কি হয়, CH3, তাহলে এখানে COH, এখানে দ্বিবন্ধন, এখানে CH2, তাহলে এটা প্রোপানন। এখন এটা কি, এটাকে আমরা যদি এটাকে নামকরণ করতে চাই তাহলে এটা লিখতে পারো প্রোপ 1 in 2 all, অর্থাৎ 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, এটা হচ্ছে 3 নম্বর কার্বন। তাহলে এটা আমরা ইউপ্যাকে নামকরণ যদি করতে চাই তাহলে প্রোপ 1 in 2 all, ঠিক আছে। বা এটাকে আমরা সংক্ষেপে কি বলি, ইনল ফর্ম বা ইনল গঠন। তাহলে এটা হচ্ছে ইনল গঠন, আর এটাকে আমরা বলি কিটো গঠন, অর্থাৎ একই যৌগ একই, কিন্তু আমরা বলি যে তার দুইটা গঠন, একটা হচ্ছে কিটো গঠন আর একটা হচ্ছে ইনল গঠন। এখন এই ধরনের সমানতাকে বলা হয় টোটোমারিজম বা টোটোমারিতা। এবং কেবলমাত্র দেখা যাচ্ছে কিটো এবং ইনল, অর্থাৎ এই গাঠনিক সংকেত, এই দেখা যাচ্ছে যে কার্যকরীমূলক বিশিষ্ট যৌগগুলাই সাধারণত এই টোটোমারিজম প্রদর্শন করে। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আগে গাঠনিক সংকেত এঁকে নিবা, আর তারপরে তোমরা দেখবা যে আসলে এটা কোন ধরনের সমানতা দিবে। তাহলে বুঝে যাচ্ছে এটা যেহেতু কিটো, সুতরাং কিটো থাকলে এটা টোটোমারিজম সমানতা প্রদর্শন করবে। তাহলে এভাবে তোমরা 5 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে দিবা। শিক্ষার্থীরা এবার আমরা চলে আসি 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি, জ্যামিতিক সমানতার শর্তগুলো লেখো। শিক্ষার্থীরা জ্যামিতিক সমানতার শর্ত, জ্যামিতিক সমানতা অনেকগুলো শর্ত রয়েছে, এর মধ্যে 1 নাম্বার শর্ত যেটা, প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে কি যে ABC ডাবল বন্ড CAB, ঠিক আছে। এই একটা খ এখানে কি হবে যে A not equal to B, মানে A B এর মতন হতে পারবে না, ঠিক আছে। তাহলে A B এর মতন হতে পারবে না, অর্থাৎ A এবং B ভিন্ন থাকতে হবে, এবং দেখা যাচ্ছে যে সদৃশমূলক দুইটা থাকতে পারে, যেমন A এর সাথে মিলে গেল, আবার B এর সাথে B মিলে যাচ্ছে। কিংবা খ নম্বর অপশন হচ্ছে A B C, এখানে C A D এরকম হতে পারে। তাহলে এখানে A এর সাথে A মিলে যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে উভয় কার্বনে
প্রতিস্থাপিত যে মূলকগুলো রয়েছে তাদেরকে বোঝানো হয়েছে। উভয় কার্বনে, অর্থাৎ কার্বনের সাথে কার্বন তো এইভাবে দ্বিবন্ধনে থাকে। এখন যে হাতগুলো থাকবে, এখন এই হাতে কোন কোন মূলক যুক্ত থাকবে সেগুলোকে সংক্ষেপে এইভাবে দেখানো হয়েছে। তাহলে এখানে ধরো এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা কি ডি। তাহলে দেখা যাচ্ছে যে এ মিলে যাচ্ছে, অর্থাৎ কমপক্ষে একটা সদৃশ্য মূলক থাকতে হবে। কিংবা দেখা যাচ্ছে যদি এখানে বিও থাকে, তাহলে বি থাকলেও তো হয়ে গেল, অর্থাৎ দুইটা সদৃশ্য মূলক, তাহলে তো আরো ভালো হলো। আর দুইটা সদৃশ্য মূলক যদি নাও থাকে, তারপরে কমপক্ষে একটা সদৃশ্য মূলক থাকবে। আর শর্ত হচ্ছে যে এর সাথে বি মিলতে পারবে না, অর্থাৎ এ নট ইকুয়াল টু বি, ঠিক আছে। এবং এই ক্ষেত্রে যেহেতু আমরা এখানে এর সাথে ডিও দেখালাম, তাহলে এ নট ইকুয়াল টু ডি, তাহলে এর সাথে বি একরকম হতে পারবে না, কিংবা এর সাথে ডি একরকম হতে পারবে না। এছাড়া দেখা যাচ্ছে যে এদিকের মূলকের সাথে এদিকের মূলক সদৃশ্য হতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এ ধরনের কনফিগারেশন বিশিষ্ট যে যৌগগুলো রয়েছে, এই যৌগগুলোই মূলত আসলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এবং এই জ্যামিতিক সমানতা চাক্রিক যৌগ যারা রয়েছে, এই চাক্রিক যৌগগুলোর ক্ষেত্রেও এই ধরনের জ্যামিতিক সমানতা প্রদর্শন হতে পারে, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের বইয়ে সাধারণত চাক্রিক যৌগের জ্যামিতিক সমানতা আসে না, তোমাদের সিলেবাস এটা সিলেবাসে অন্তর্ভুক্ত না। সুতরাং তোমরা চাক্রিকটা না শিখলেও তোমাদের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো জ্যামিতিক সমানতা এরকমভাবে শর্তগুলো লিখে দিবা, যেহেতু 2 মার্কের জন্য আসবে, সুতরাং 2টা শর্ত দিয়ে একটু উদাহরণ দিয়ে দেখিয়ে দিবা। শিক্ষার্থীরা পরের যে কোশ্চেনটা রয়েছে যে C4H8 জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কেন? 7 নম্বর প্রশ্নটা, C4H8 এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন কেন করবে? কেন করবে? যদি এটা গাঠনিক স্ট্রাকচার আঁকো তাহলে তো বুঝতে পারবা। কার্বনের সাথে কার্বন এখানে দ্বিবন্ধন রয়েছে, ঠিক আছে। তারপরে এইভাবে CH3, এপাশে যদি তুমি CH3 দাও, এপাশে যদি H দাও, এপাশে H দাও, তাহলে আসলে এটা তো এই যৌগটাই হচ্ছে, অর্থাৎ এটার নাম কি বিউটিন। এই যৌগটা মূলত আসলে বিউটিন, এটা হচ্ছে বিউটিন। গাঠনিক স্ট্রাকচার যেহেতু আঁকলাম না, এটাকে সরাসরিভাবে আমরা বিউটিন বলতে পারি। কারণ গাঠনিক স্ট্রাকচার যখন আঁকবো তখন দেখা যাচ্ছে 2টা গাঠনিক স্ট্রাকচার পাবো, অর্থাৎ 2টা সমাণু পাওয়া যায়, জ্যামিতিক সমাণু। একটা হচ্ছে যে যদি সদৃশ্য মূলকগুলো বিপরীত পাশে অবস্থান করে শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমরা জানি ট্রান্স সমাণু বলা হয়, ট্রান্স। আর যদি একই পাশে অবস্থান করে, তার মানে আরেকটা আমরা পাবো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মিথাইল 2টা একই পাশে অবস্থান করবে, আর এই পাশে হাইড্রোজেন থাকবে, এই পাশে হাইড্রোজেন থাকবে। তাহলে সদৃশ্য মূলকগুলো যেহেতু একই পাশে অবস্থান করছে, সুতরাং এটাকে আমরা কি বলবো? সিস সমাণু বলবো। তাহলে 2টা সমাণু পাওয়া যায়, একটা হচ্ছে ট্রান্স বিপরীত পাশে যদি অবস্থান করে, আর একটা হচ্ছে সিস যদি একই পাশে অবস্থান করে। তাহলে C4H8 এটা অবশ্যই জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ সে একটু আগে যে শর্ত দিলাম ওই শর্ত কিন্তু ফলো করেছে। অর্থাৎ এখানে প্রতিস্থাপিত যে অ্যালকিন, এই প্রতিস্থাপিত অ্যালকিনের উভয় কার্বনের সাথে দেখা যাচ্ছে যে সদৃশ্য মূলক রয়েছে, যেমন মিথাইল সদৃশ্য মূলক আছে। এবং দেখা যাচ্ছে মূলত আসলে যে এখানে যে 2টা মূলক রয়েছে, এই 2টা মূলক কিন্তু পরস্পর থেকে ভিন্ন। তাহলে এটাও কিন্তু একটা শর্ত। যদি দেখা গেছে এই পাশে তুমি হাইড্রোজেন দাও, এ পাশে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে কি আসলে তুমি যদি মনে করতে যে এই পাশে হাইড্রোজেন আছে, এই পাশে হাইড্রোজেন আছে, এখন 2 পাশে হাইড্রোজেন আছে, সুতরাং এটা কিন্তু ট্রান্স, এটা চিন্তা করতে না, কারণ এখানে চিন্তা করা যাবে না। এই পাশে যদি ট্রান্স চিন্তা করো, তাহলে এই যে হাইড্রোজেন আছে, তাহলে সে কি ক্ষতি করলো, তাহলে এক্ষেত্রে তুমি সিসও চিন্তা করতে পারো। তার মানে কি আসলে এটা সমানতা প্রদর্শন করবে না, সহজ কথা। অর্থাৎ যদি সদৃশ্যমূলক থাকে একই কার্বনে, তাহলে এরা সমানতা প্রদর্শন করবে না। কিন্তু যদি ভিন্ন থাকে, অর্থাৎ মিথাইল CH3 দিয়ে দিই, তাহলে এটার সাথে এটা ভিন্ন, এই ভিন্ন হওয়ার কারণে দেখা যাচ্ছে এরা সিস্টেম সমানতা প্রদর্শন করবে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি 7টা প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছি। 8 নম্বর প্রশ্ন, যেটা 8 নম্বর প্রশ্ন হচ্ছে আলোক সমানতার শর্তগুলো লেখো। আলোক সমানতার কি কি শর্ত রয়েছে? শিক্ষার্থীরা আলোক সমানতার কয়েকটা শর্ত রয়েছে তোমাদের বইয়ের মধ্যে, শর্তগুলো একটু পড়ে ফেলবে। এর মধ্যে আলোক সমানতা প্রদর্শন করলে অবশ্যই কাইরাল কার্বন থাকতে হবে, এটা একটু প্রধান শর্ত, কাইরাল কার্বন থাকবে। তারপর হচ্ছে যে সাধারণত যে 2টা সমাণু আলোক সমানতা প্রদর্শন করে এরা পরস্পর দর্পণ প্রতিবিম্ব হবে, এবং এই দর্পণ প্রতিবিম্ব যে 2টা সমাণুর মধ্যে হয়, ওই 2টা সমাণুকে আমরা এনানসিওমার বলি। তাহলে কাইরাল কার্বন থাকা এটা খুবই একটা জরুরি আলোক সমানতার প্রধান শর্ত, কাইরাল কার্বন থাকবে। এবং আরেকটা শর্ত যেটা হচ্ছে যে কাইরাল কার্বন থাকবে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে কোনো যৌগের যদি এক অর্ধাংশ আর এক অর্ধাংশের কি হয়ে যায়, দর্পণ প্রতিবিম্ব হয়ে যায়, যেগুলোকে আমরা মেসো যৌগ বলি। এক অর্ধাংশ আর এক অর্ধাংশের দর্পণ প্রতিবিম্ব যদি হয়ে যায়, একাধিক কাইরাল কার্বন যুক্ত যৌগের ক্ষেত্রে সাধারণত এই ঘটনাটা ঘটে, এক অর্ধাংশ আর এক অর্ধাংশ যদি দর্পণ প্রতিবিম্ব হয়ে যায়,
তাহলে যেমন ধরো এখানে CH3 দিয়ে দিলাম, এই পাশে দিলাম H, এ পাশে CH3, এ পাশে H, শিক্ষার্থীরা এই পাশে OH, এ পাশে OH। তাহলে কি দাঁড়াচ্ছে যে এটার এক অর্ধাংশ আর এক অর্ধাংশ কি হচ্ছে, দর্পণ প্রতিবিম্ব হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের যৌগগুলোকে মেসো যৌগ বলা হয়, যদিও কার্বন কার্বন দুইটা। সুতরাং এটাও আরেকটা শর্তের মধ্যে লিখবা যে যদি দেখা যাচ্ছে যে এক অর্ধাংশ আর এক অর্ধাংশের দর্পণ দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে অবশ্যই এদের ইংলিশে বলা হয় কি প্ল্যান অফ সিমিট্রি। এ ধরনের যৌগের মধ্যে কি রয়েছে, প্ল্যান অফ সিমিট্রি রয়েছে, এবং প্ল্যান অফ সিমিট্রি যদি থাকে তাহলে সে ধরনের যৌগ কখনো আলোক সমানতা প্রদর্শন করবে না। তাহলে এগুলো শর্তের মধ্যে আনা যেতে পারে। এছাড়া দেখা গেছে যে এরা পরস্পরের সাথে আলোক সমাণু যারা হবে এরা পরস্পরের অসমাপতিত হবে, একটা আরেকটার উপরে মিলবে না। যেমন ধরো এই হাত, কারণ এই হাতকে যদি আমরা দেখা যাচ্ছে যে একই রকমভাবে এই হাতটা যেভাবে আছে, এখন এই হাতটাকে যদি আমরা সেভাবে এর উপর বসাই দিই তাহলে কিন্তু আর মিলছে না। উল্টাভাবে যদি বসে তাহলে মিলে যায়, ঠিক আছে। কিন্তু এটা যেভাবে আছে এটাকে যদি সেভাবে মিলাই বসায় তাহলে আসলে মিলছে না। এটাকে কি বলা হয়, এটাকে বলা হচ্ছে যে অসমাপতিত। তাহলে যৌগগুলা একটার উপর যখন আরেকটাকে বসাবো তখন এইভাবে মিলে না, কিন্তু একজন আরেকজনের যদি মুখোমুখি থাকে তখন দেখা যাচ্ছে এরা দর্পণ প্রতিবিম্ব হয়। তাহলে এরকম বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো একটু মুখস্থ করে ফেলবে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন। শিক্ষার্থীর 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে, 9 নম্বর প্রশ্ন এবার চলে আসি যে রেসিমিক মিশ্রণ কি ও এবং মেসোযৌগ, রেসিমিক মিশ্রণ এবং মেসোযৌগ নিষ্ক্রিয় কেন, আলোক নিষ্ক্রিয় কেন? রেসিমিক মিশ্রণটা আসলে কি? রেসিমিক মিশ্রণ হচ্ছে, যদি আমরা ল্যাকটিক অ্যাসিড বলি শিক্ষার্থীরা, তোমরা জানো যে ল্যাকটিক অ্যাসিড COOH OH CH3 এ পাশ হচ্ছে H, এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। এখন এই ল্যাকটিক অ্যাসিডের যদি এখানে একটা দর্পণ রাখি আমরা তাহলে কি পাই, এ পাশে আরেকটা সমাণু পাই, দেখা যাচ্ছে COOH, এখানে CH3, এ পাশে H। তো এটা ওইস্টার যদি ডান দিকে আছে এটাকে বলে ডি ল্যাকটিক অ্যাসিড, ডি ল্যাকটিক অ্যাসিড। আর এটা কি, এটা হচ্ছে এল ল্যাকটিক অ্যাসিড, এল ল্যাকটিক অ্যাসিড। তো এই ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড, অথবা এটাকে আমরা প্লাস ল্যাকটিক অ্যাসিড বলতে পারি, এটা হচ্ছে মাইনাস ল্যাকটিক অ্যাসিডও বলতে পারি শিক্ষার্থীরা, দুইভাবে বলা যায়। এখন এই দুটাকে পরস্পর কি বলে, এনানসিওমার বলা হয়। আর এই দুইটা যদি সম অনুপাতে মিশাই, ধরো এটাকে হাফ কেজি নিলাম, এটা হাফ কেজি নিলাম, এখন দুইটাকে মিলাইলাম একসাথে, তাহলে কি হলো, 1 কেজি হলো। এখন 1 কেজিটা কি হচ্ছে, এটা হচ্ছে রেসিমিক মিশ্রণ। এবং এই রেসিমিক মিশ্রণ যেটা আমরা কি বলি, রেসিমিক মিশ্রণ। এখন এই রেসিমিক মিশ্রণ কিন্তু আলোক সমানতা প্রদর্শন করে না, কারণ দেখা যাচ্ছে যে এই আলোক তলকে ডান দিকে ঘোরাচ্ছে, আবার এ এক সমতুল্য আলোক তলকে বাম দিকে ঘোরাচ্ছে। সে কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরাচ্ছে, +2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে ডান দিকে, আর সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে, 2.24 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাচ্ছে বাম দিকে। তাহলে সে ডান দিকে যতটুকু ঘোরালো, সে কি করলো, বাম দিকে ওটাকে আবার ততটুকুই ঘুরিয়ে দিল। তাহলে ঘুরাই যখন দেয় তখন কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আলো আগে যে অবস্থানে ছিল সেই অবস্থায় চলে আসে, তার মানে মূলত আসলে আলোক সমানতা প্রদর্শিত হয় না। তাহলে এই জন্যই এটা ব্যাখ্যাটা এভাবে দিতে হবে যে রেসিমিক মিশ্রণের সমপরিমাণ যেহেতু দুইটা সমানুই থাকে, এই জন্যই মূলত আসলে রেসিমিক মিশ্রণ আলোক নিষ্ক্রিয়। যদি একটা বেশি থাকতো বা একটা কম থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা আলোক সক্রিয়তা হওয়ার সম্ভাবনা ছিল। এবং মেসোযোগের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। ওই যে মেসোযোগ একটু আগে দেখালাম যে মেসোযোগ হচ্ছে, একটু আগে দেখালাম মেসোযোগ যে কার্বন কার্বন যদি একাধিক থাকে, যদি এক অর্ধাংশ আর এক অর্ধাংশের কি হয়, দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে এই ধরনের যৌগকে আমরা মেসোযোগ বলছি। তো এই মেসোযোগের দেখা যাচ্ছে এক অর্ধাংশ যদি আলোকতলকে ডান দিকে ঘোরায়, আর এক অর্ধাংশ সেটা কি করে, আলোকতলকে বাম দিকে ঘুরিয়ে দেয়। ফলে আলটিমেটলি দেখা যায় যে ওই যৌগটা আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, অর্থাৎ আলোক তলকে কোনো দিকেই ঘোরাতে পারে না। তাহলে মেসোযোগে এবং রেসিমিক মিশ্রণ এরা আলোক সক্রিয়তা প্রদর্শন করে না। শিক্ষার্থীরা এটা খুব সুন্দর মতো অ্যান্সার করবে। 10 নম্বর যে প্রশ্নটা ছিল শিক্ষার্থীরা, 10 নম্বর প্রশ্নের মধ্যে ছিল কি, বেনজিন, পিরিডিন। তো বেনজিন এবং পিরিডিন এরা আলোক দেখা যাচ্ছে, এরা হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ব্যাখ্যা করো। তো বেনজিন, পিরিডিন অ্যারোমেটিক যৌগ কেন? তো অ্যারোমেটিক যৌগের যে শর্তগুলো ছিল শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি অ্যারোমেটিক যৌগ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো অ্যারোমেটিক যৌগের বেশ কিছু শর্ত রয়েছে, যেমন এরা হাকেল তত্ত্ব অনুসরণ করবে, তারপর হচ্ছে এরা থাকবে চাক্রিক, তারপরে এরা থাকবে সমতলীয়, ঠিক আছে, এদের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। তো এই যে শর্তগুলো আছে এই শর্তগুলা মানবে
শিক্ষার্থীরা। যদি এই শর্তগুলো মানে তাহলে অবশ্যই অ্যারোমেটিক যৌগ হবে। এবং বেনজিন এবং পিরিডিন এক্ষেত্রে ব্যাখ্যা দেখাইতে হবে যে বেনজিন এবং পিরিডিন প্রত্যেকেই দেখা যাচ্ছে যে এই শর্তগুলো মানে। তাহলে এটা হচ্ছে বেনজিন। আর পিরিডিন তোমরা জানো যে পিরিডিনে নাইট্রোজেন থাকে এই জায়গায়, নাইট্রোজেন। এর আগের ক্লাসে আমি প্রত্যেকটা এইভাবে অ্যান্সার করার চেষ্টা করেছিলাম যে কি কেন এরা অ্যারোমেটিক যৌগ হয়, প্রত্যেকটা যৌগের ক্ষেত্রে ব্যাখ্যা দিয়েছি। তো এর আগের ক্লাসটা তোমরা প্রত্যেকে দেখে নিবে 10 নম্বরের জন্য শিক্ষার্থীরা। তাহলে এটা 10 নম্বরের অ্যান্সার হলো বেনজিন এবং পিরিডিন এটা কেন অ্যারোমেটিক যৌগ। 11 নম্বর যে প্রশ্নটা ছিল যে বেনজিনকে ইথাইনের পলিমার বলা হয় কেন, বেনজিনকে কেন ইথাইনের পলিমার বলা হয়। 11 নম্বর, ইথাইন CH ট্রিপল বন্ড CH, এটাকে যদি 3 অণু আয়রনের লোহিত তপ্ত একটা লোহার নলের ভিতর দিয়ে যদি এটা 3 অণুকে প্রবেশ করানো হয়, অর্থাৎ এটার তাপমাত্রা থাকে 400 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি হয়, এই 3 অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ট্রাইমার গঠন করে। ট্রাইমার অর্থাৎ 3টা অণু একসাথে যুক্ত হলে এটাকে ট্রাইমার বলে। আর পলিমার বলা হচ্ছে যে অনেকগুলো অণু যদি হয়। তো যেহেতু 2 এর বেশি হচ্ছে এই জন্য এটাকে আমরা পলিমারও বলছি আর কি। তো এই ক্ষেত্রে আমরা দেখা যায় যে এরকমভাবে কি পাই, বেনজিন পেয়ে যায়, বেনজিন ডাবল বন্ড CH শিক্ষার্থীরা। তার মানে এখানে যে 3টা বন্ধন ছিল, 3টা বন্ধনের একটা করে বন্ধন ভেঙে যায়, একটা করে বন্ধন ভেঙে গিয়ে আরেকটা অণুর সাথে এইভাবে যুক্ত হচ্ছে। ফলে 3 অণু যুক্ত হয়ে বেনজিন গঠন করার কারণে এই ইথাইনকে কি বলা হয়, ইথাইনকে বেনজিনের মনোমারও বলা যায়, কিংবা বেনজিনকে ইথাইনের পলিমারও বলা যায়, কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে ব্যাখ্যা দিয়ে দিবে শিক্ষার্থীরা। 11তম প্রশ্ন শেষ করলাম। 12তম প্রশ্নের মধ্যে অর্থপ্যারা নির্দেশক কি, বিভিন্ন ধরনের অর্থপ্যারা নির্দেশকগুলো দেওয়া আছে, যেমন যে কোনো একটা আসতে পারে, অ্যামিনোমূলক, OH মূলক কিংবা মিথাইলমূলক। অর্থপ্যারা নির্দেশক কেন, কারণ এরা অর্থ এবং প্যারা অবস্থায় ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেয়। তাই এগুলার ওই যে রেজোনেন্স দেখাতে হবে শিক্ষার্থীরা, এগুলো রেজোনেন্স দেখাবা অবশ্যই। এগুলো রেজোনেন্স দেখিয়ে আমি এর আগে অনেকগুলো ক্লাস নিয়েছিলাম তোমাদের, তো এগুলো একটু দেখবা শিক্ষার্থীরা। তো এরপরে কোশ্চেন হচ্ছে যে মেটা নির্দেশক কেন, নাইট্রোমূলক কিংবা CHO মূলক কিংবা COOH মূলক, এরা মেটা নির্দেশক কেন। তো অর্থপ্যারা মেটা নির্দেশকে যে রেজোনেন্সগুলো আছে এগুলো অবশ্যই দেখাতে হবে, যে কোনো একটা আসতে পারে, অর্থপ্যারা কিংবা মেটা থেকে একটা প্রশ্ন অবশ্যই দেবে শিক্ষার্থীরা, তাই এগুলো অবশ্যই পড়বা। তারপরে হচ্ছে 14তম প্রশ্নের মধ্যে নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়। 14তম এটা একটু দেখা দেয় যে নাইট্রেশন বিক্রিয়ায় কেন গাঢ় সালফিক অ্যাসিড ব্যবহার করা হচ্ছে। তো নাইট্রেশন বিক্রিয়াতে আমরা নাইট্রিক অ্যাসিড তো নেই, তো নাইট্রিক অ্যাসিড নেই, এটার সাথে সালফিক অ্যাসিড H2SO4 ব্যবহার করতেছি কেন, COC কনসেন্ট্রেটেড আমরা দেখা যাচ্ছে যে সালফিক অ্যাসিডটা কেন ব্যবহার করছি, কারণ এই নাইট্রিক অ্যাসিড থেকে দেখা যাচ্ছে নাইট্রোমূলক ইলেকট্রোফাইল এটা পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়, সহজে পাওয়া যায় না, পেতে নর্মাল অবস্থায় সাধারণত পাওয়া খুব মুশকিল হয় এবং বিক্রিয়াটা অনেক স্লো প্রসেসে হয়। কিন্তু যদি আমরা সালফিক অ্যাসিড মিশাই তাহলে এখান থেকে টেনে হিচড়ে এই নাইট্রোমূলকটাকে বের করে ফেলে সালফিক অ্যাসিড। অর্থাৎ সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটাইলে দেখা যায় যে এখানে নাইট্রোমূলক তৈরি হয় খুব দ্রুত, সাথে এখানে তৈরি হয় তোমার HSO4 মাইনাস বাইসালফেট M প্লাস হচ্ছে পানি H2O শিক্ষার্থীরা। তো এরকম একটা রিয়াকশন হয়। তো এখানে আমরা যে নাইট্রোমূলকটা পাই খুব দ্রুত, এই নাইট্রোমূলকটার দ্রুত পাওয়ার পিছনের মূল কারণ হচ্ছে এই সালফিক অ্যাসিডটা দেয়। তাহলে সালফিক অ্যাসিড এক্ষেত্রে এই জন্য প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়। সালফিক অ্যাসিড প্রয়োগ করলে এখান থেকে দ্রুত ইলেকট্রোফাইল পায় এবং ইলেকট্রোফাইলটা পরবর্তীতে বেঞ্জিনকে আক্রমণ করে নাইট্রেশন বিক্রিয়া চালায়। তোমরা জানো যে এখানে NO2 মূলকটা যুক্ত হলে এটা নাইট্রোবেঞ্জিন তৈরি হয় নাইট্রেশন বিক্রিয়ার মাধ্যমে। তো এই ইলেকট্রোফাইল কিন্তু বেঞ্জিনকে আক্রমণ করার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে এই নাইট্রোবেঞ্জিনটা তৈরি হয় শিক্ষার্থীরা। তো যাই হোক, এটা আমি এর আগের অনেকগুলো ক্লাসে দেখানো হয়েছিল। তো মূল কথা হচ্ছে যে নাইট্রোমূলক পাওয়ার জন্য মূলত আসলে সালফিক অ্যাসিড যোগ করা হয়। 15 নম্বর যে কোশ্চেনটা আছে যে ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন, ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল কেন নিরপেক্ষ শিক্ষার্থীরা। 15 নম্বর কোশ্চেন দিয়ে আজকের আমি আলোচনা শেষ করতে চাচ্ছি। পরবর্তীতে আরো 15টা প্রশ্ন নিয়ে আমি হাজির হব, অনুধাবনমূলক গুরুত্বপূর্ণ আরো প্রশ্নটা, আরো এই অধ্যায়ে যেহেতু অনেকগুলো প্রশ্নই আছে, আরো 15টা প্রশ্ন নিয়ে আমি ইনশাল্লাহ হাজির হব। 15 নম্বর যে কোশ্চেনটা সেটা ছিল যে ফেনল অম্লধর্মী কিন্তু অ্যালকোহল নিরপেক্ষ কেন। এখানে যে মূল বিষয়টা দিবা শিক্ষার্থীরা, ফেনল অম্লধর্মী, এই ফেনল যেটা OH এটাকে কি বলা হয় জানো, এটাকে বলে কার্বলিক অ্যাসিড।
এই অ্যাসিডটা দিয়ে সাপ তাড়ানো হয়, তোমরা জানো যে অ্যাসিডটা দিয়ে সাপ তাড়ানো হয়, ফেনল, এটাকে বলা ফেনল বা কার্বলিক অ্যাসিড। তো এটার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ঘটাই, তাহলে এখানে দেখা যাচ্ছে যে যেহেতু অ্যাসিড, সুতরাং ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। তাহলে এখানে লবণটা কি হয়, লবণটা হচ্ছে ONA, সোডিয়াম ফিনেট লবণ, প্লাস হচ্ছে পানি H2O। তো এরকম দেখা যাচ্ছে অ্যালকোহল ROH অনুরূপভাবে কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, নো রিয়াকশন, ঠিক আছে। তাহলে যেহেতু এটা দেখা যাচ্ছে যে ক্ষারের সাথে বিক্রিয়া করছে, সুতরাং এটাকে আমরা অম্ল বলছি, আর এটা যেহেতু ক্ষারের সাথে বিক্রিয়া করে না, এটাকে অম্ল বলতে পারি না। এখন দুইটার মধ্যে তো OH মূলক আছে, এটার মধ্যে OH আছে, এটার মধ্যে OH আছে, কিন্তু এখান থেকে হাইড্রোজেন ত্যাগ হলো, হাইড্রোজেন সে দিতে পারলো, কিন্তু এখান থেকে হাইড্রোজেন দিতে পারলো না। কেন দিতে পারলো না? তো এখানে হাইড্রোজেন কেন দেয়, এটার ব্যাখ্যাটা দিবা যে এখানে কেন সে হাইড্রোজেন দিতে পারে। কারণ এখানে বেঞ্জিন চক্র আছে, আর এই বেঞ্জিন চক্রে কি হয় তোমরা জানো, যেখানে রেজোনেন্স হয়, এই রেজোনেন্স অর্থাৎ এখানে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, এখানে পাই ইলেকট্রন ঘূর্ণায়মান থাকার কারণে দেখা যাচ্ছে যে তোমরা জানো যে OH মূলক তাকালে এটাকে কি বলে, আমরা অর্থপ্যারা নির্দেশক বলি। তো অর্থপ্যারা যখন নির্দেশক হয় সে, তখন দেখা যায় যে এই অক্সিজেনটা কিন্তু দেখা যায় অধিকাংশ সময়, অর্থাৎ 5টা স্ট্রাকচারের মধ্যে 3টে স্ট্রাকচারেই পজিটিভ চার্জে রূপান্তরিত হয়। এবং এই 3টে স্ট্রাকচারে সে যদি পজিটিভ চার্জে থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অক্সিজেনটা এর সাথে যে হাইড্রোজেনটা রয়েছে, সে পজিটিভ চার্জে থাকার কারণে এখান থেকে ইলেকট্রনগুলো সে দ্রুত টান দিতে পারে, টান দিয়ে এই হাইড্রোজেনটাকে প্রোটন হিসেবে ত্যাগ করতে পারে দ্রুত। তাহলে এখানে মূলত আসলে যে অক্সিজেনের ধনাত্মকতাই প্রোটন ত্যাগের মূল কারণ, সহজ কথা, অক্সিজেনের ধনাত্মকতা। এবং এই অক্সিজেনের ধনাত্মকতা কে তৈরি করলো? এই বেঞ্জিন অর্থাৎ বেঞ্জিনের রেজোনেন্স হওয়ার কারণেই মূলত আসলে এই অক্সিজেনের ধনাত্মকতা তৈরি হয়েছে, এবং যার ফলে মূলত আসলে এখান থেকে H+টা এখান থেকে পরিত্যাগ হয়েছে, এবং যার কারণেই ফেনলটাকে আমরা কি বলতে পারছি, অম্ল বলছি। কিন্তু এখানে অ্যালকোহল এইভাবে দেখা যাচ্ছে যে আর যে মূলকটা রয়েছে, সেই আর মূলক এভাবে অক্সিজেনকে ধনাত্মক আয়নে রূপান্তর করতে পারে না। উল্টা অ্যালকোহল আর আরটা ইলেকট্রন প্রদানকারী গ্রুপ, সে কিন্তু উল্টা আরও অক্সিজেনকে ইলেকট্রন দেয়, অক্সিজেনকে ইলেকট্রন দিয়ে ইলেকট্রন রিচ বানায় দেয় অক্সিজেনকে। ফলে অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে বন্ধনটা সাধারণত এইভাবে ভাঙে না, অর্থাৎ যেখানে বিষম ভাঙলেই H+ চলে যাওয়ার কথা, সেখানে এখানে বিষম ভাঙনটা হতে পারে না। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকের আলোচনা। তো ক্লাসের একবার শেষ প্রান্তে চলে এসেছি। শিক্ষার্থীরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, এবং দেশের এই মহামারীতে তোমরা অবশ্যই বাসায় থাকবে, বাসা থেকে কখনোই কোনো কারণেই বের হওয়ার চেষ্টা করবে না। তো প্রত্যেকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।